আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে। আমি তোমাদের ইংলিশের শিক্ষক হাসিবুল হক তুষার, এবং আমার সঙ্গে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের রসায়নের শিক্ষক আব্দুল আমিন রশিদ, তোমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমারও প্রিয় ছোট ভাই। ওর সান্নিধ্যেই ওর ব্যবস্থাপনায় এই ভার্চুয়াল ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ওকেও আমাদের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। তা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনার যাই করোনা, এখন করোনার আসলে আমরা প্রায় হয়তো বা মনে হচ্ছে যে করোনা চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে, তবুও স্বাস্থ্যবিধি মেনেই আমরা বাসায় থাকবো, বাসাতে বের হব, সবাই সাবধানেই থাকবো। আর আমি তোমাদের আজকে ইংলিশ নবম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রে গ্রামাটিক্যাল নিয়ে কিছু আলোচনা করছি। আর তারপর আমাদের সঙ্গে ধারাবাহিকতা তোমাদের আরও অন্যান্য স্যারেরাও ক্লাস নেবেন। তা আশা করি তোমরা সব ভালো আছো। আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। দেখো, তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রের কোশ্চেন নম্বর 6 নম্বর প্রশ্নে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এক্সক্লেমেটরি থেকে পজিটিভ, নেগেটিভ, এই জাতীয়গুলো। এগুলো একটা বা দুটো থাকতে পারে সর্বোচ্চ। ওর মাঝে তোমরা জানো যে ওর মাঝে ভয়েসও থাকবে একটা দুটো, তারপর ডিগ্রিও থাকবে ওর মাঝে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডও থাকবে। তা আমরা আজকে আলোচনা করব জাস্ট শুধু চেঞ্জিং সেন্টেন্স, যেটা অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। ধারাবাহিকভাবে আমরা অন্যান্যগুলো আলোচনা করব। আমরা চলে যাচ্ছি তাহলে কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6-এ যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। চেঞ্জিং সেন্টেন্সের ভিতর কোশ্চেন নম্বর 6 অনেক কিছু থাকবে, আমি তো বললাম। তার ভিতরে আজকে আমরা চেঞ্জিং নিয়ে আলোচনা করব। চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্সের বিষয়টি হচ্ছে এই যে আমি তোমাদের একটু বাংলাতে ব্রিফিং করে দিচ্ছি। দেখো, সে একটি ভালো ছেলে। সে একটি ভালো ছেলে, এটাকে যদি আমরা নাবোধক করি, সরাসরি নাবোধক যদি করি এটাকে, তাহলে হবে সে ভালো ছেলে নয়। কিন্তু যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে যাব, যে অর্থ ঠিক রেখে নাবোধক করতে হবে, অর্থ ঠিক থাকবে, নাবোধকও করতে হবে। সেক্ষেত্রে আমাকে বলতে হবে সে খারাপ ছেলে নয়। আমি বাংলা দিয়েই লিখি, সে একজন ভালো ছেলে। এটাকে নাবোধক করব, তাহলে হবে সে একজন ভালো ছেলে না, বা আচ্ছা, সে একজন ভালো ছেলে না। কিন্তু এটা নাবোধক হলো বটে, কিন্তু অর্থ কিন্তু ঠিক থাকলো না। অর্থাৎ আমাকে যখন লিখতে হবে তখন আমাকে নাবোধকও করতে হবে, অর্থ ঠিক রাখতে হবে। এটা কিন্তু উপরের বাক্য নিচের বাক্য একই অর্থ প্রকাশ করতে হবে। উপরের বাক্যে আছে সে একজন ভালো ছেলে, নিচে সে একজন ভালো ছেলে না, অর্থ আলাদা হয়ে গেল। নাবোধক হলো বটে, কিন্তু অর্থ আলাদা হলো। সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এই যে অ্যাডজেক্টিভ, যেটি আমরা বাংলায় যাকে বিশেষণ বলি, এটাকে পরিবর্তন করতে হবে। এখানে ভালো ছিল, এখানে আমাকে লিখতে হবে, ভালো পরিবর্তে লিখতে হবে খারাপ বা মন্দ। তাহলে হবে সে একজন খারাপ বা মন্দ ছেলে না। তাহলে আমার নাবোধকও হলো, অর্থ ঠিক থাকলো। দ্যাট ইজ কল চেঞ্জিং সেন্টেন্স। এটাতে আমরা এখন ইংলিশে চলে যাব তোমাদের। এটাতে ইংলিশে হলে কেমন হবে দেখো। এটা তোমাদের বাংলা দিয়ে বুঝতে পেরেছো তো আমার শিক্ষার্থীরা? আচ্ছা, এটা বাংলাতেও তো একটা সামান্য একটু আইডিয়া দিলাম, কিন্তু হ্যাঁ, যদি এরা বাংলায় থাকতো তোমাদের জন্য হয়তো অনেক সুবিধা হতো, কিন্তু দুঃখের বিষয় বাংলা দিয়ে তো থাকবে না এটি। এখন আমরা ইংলিশে চলে যাবো, কী রকম থাকতে পারে সেটা একটু আমরা দেখব। হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। যে বাংলাটা আমি লিখেছিলাম ওই রকম একটা ইংরেজি লিখলাম, হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন।
বা আমি আর একটু সহজ একটা এক্সাম্পল দিয়ে দিই, ওটাও করছি তোমাদের শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য। আর একটু সহজ দিচ্ছি, বাংলাটি যেটা বাংলা সেটা ইংলিশটা লিখি। হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ গুড প্লেয়ার, এটাকে নেগেটিভ করবে এখন। তাহলে হবে হি ইজ নট এ, নাও বসাতে হবে আমাকে অ্যাডজেক্টিভেরও চেঞ্জ করতে হবে, অ্যাডজেক্টিভ ব্যাড ভাবে চেঞ্জ করতে হবে, গুডের পরিবর্তে ব্যাড। হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। ডাল প্লেয়ারও লিখতে পারি আমরা, DULL, কেননা আমরা একটা অ্যাডজেক্টিভের একাধিক বিপরীত শব্দ থাকতে পারে, আমরা যে কোনো একটি ব্যবহার করলেই হবে। তাহলে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। একটু এই লাইনে চলে আসি উপরেরটাতে, যে হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন। তার মানে সে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি, বা সে একজন পরিশ্রমী ব্যক্তি। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সে পরিশ্রমী ব্যক্তি নয়, সরাসরি না বোধক সে পরিশ্রমী ব্যক্তি নয়, কিন্তু আসলে আমাকে অর্থ ঠিক রাখতে হবে। তাহলে সে অলস ব্যক্তি নয়, যেহেতু সে অলস ব্যক্তি নয় তাহলে কি, তাহলে যে এই লাইনটা, তাহলে সে অবশ্যই হি মাস্ট বি এ হার্ড ওয়ার্কিং পারসন, সে অবশ্যই একজন পরিশ্রমী ব্যক্তি। চলে আসো তাহলে কি হয়, হি ইজ নট এ অ্যান আইডল পারসন। একটু খেয়াল রাখবো, এখানে এ আছে, আমি এই দিতে পারতাম, কিন্তু হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী, তার বিপরীতে যে আইডল, অর্থাৎ আইডল ও যে অলস ব্যক্তি। তো তার আগে যেহেতু ভাওয়েল আই রয়েছে, সেই জন্য আমরা অ্যান দিলাম সামনে। হি ইজ নট অ্যান আইডল পারসন, সে একজন অলস ব্যক্তি নয়, এই যে নেগেটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা ওই এইভাবে আরও অন্য কিছু তোমাদের মূল গ্রামাটিক্যাল বিভিন্ন বই থেকে তোমরা দেখতে পাবে যে নিজেরা আসলে তোমরা কতটুকু করতে পারছো। এবার আমরা আরেকটা ইয়াতে চলে যাই। আর এই নিয়মগুলোতে তোমাদের নিয়ম যেটা হলো তোমরা লিখেও নিতে পারো একটু। আমি প্রথমে একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম, এখন মূল নিয়মে আমরা চলে যাব, যে কীভাবে এই জিনিসগুলো হলো। আমরা মূল নিয়মে চলে, এটা মিশাই দিচ্ছে তোমরা, আশা করি কেউ তুলে নিয়েছো, আমি তারপর উপর থেকে মিশাই দিচ্ছি। সাধারণত রুলটা হচ্ছে এরকম, যে রুল, গ্রামাটিক্যাল রুল অনেক, প্রচুর রুল গ্রামাটিক্যাল। তো যখন দেখবা তখন খুব মজা লাগবে বা সুন্দর। তো আফটার এ ফিউ মিনিটস অর 1 or 2 days ইউ উইল ফরগেট ইট, মানে তুমি 2-3 দিন পরে ভুলে যাবে। যখন দেখবে তখন মজা লাগবে, বা খুব সুন্দর, তো গ্রামাটিক্যাল খুব সুন্দর। সেজন্য গ্রামাটিক্যাল সবসময় এক্সাম্পল দিয়ে মনে রাখবে, তাহলে নিয়মটা মনে রাখা তোমার জন্য সহজ হবে। সরাসরি নিয়মটা মনে রাখা তোমার জন্য কঠিন হয়ে যাবে, সবসময় এক্সাম্পল ট্রাই করবে। যত অক্সিলারি ভার্ব রয়েছে আমি তো তোমরা খাতায় লিখে নিতে পারো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কিছু মোডাল ভার্ব রয়েছে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি আরও যেগুলো ভার্ব রয়েছে, এগুলো যদি থাকে, আমি কিন্তু এগুলো দিয়ে এক্সাম্পল দুটো দিয়েছি। এগুলো যদি সাধারণত সাবজেক্টের পরে যদি এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা এই নিয়মটি ফলো করবো, যে এক্সাম্পলটা তোমাদের আগে দেখালাম। অর্থাৎ অ্যাম থাকলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলোর পরে সাধারণত নট বসাবো, নট বসা নাবোধক হয়ে যাবে, এবং তারপরেই যে অ্যাডজেক্টিভটা রয়েছে সে অ্যাডজেক্টিভটার আমার বিপরীতে একটি শব্দ বসাবো। নাও হয়ে গেল, অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ হয়ে গেল, তাহলে আমার বাক্যটি ট্রান্সফরমেশন রূপান্তরিত হয়ে গেল। আচ্ছা, এটা আরেকটা এক্সাম্পল আমরা দেখি। অগ্লের ভাগগুলো থাকলো ওখানে, I shall remember you.
আমি তোমাকে মনে রাখবো, আমি তোমাকে স্মরণ রাখবো, আই শ্যাল রিমেম্বার ইউ। এটিকে যদি আমরা সবসময় গ্রামাটিক্যালে বলো বা ইংলিশের ফার্স্ট ওয়ার্ড যখন একটা লাইন পড়া মাত্র আগে অর্থটা বোঝার চেষ্টা করবে। তুমি ওয়ার্ড মিনিং ভোকাবুলারি তোমার ভালো জানা থাকে, ওয়ার্ড মিনিংও তুমি ভালো জানতে পারবে। তারপর ওই ওয়ার্ড মিনিংগুলো দিয়ে সেন্টেন্সটার বাংলা অর্থ কী হলো সেটাও যদি তুমি বুঝতে পারো, তোমার ইংরেজিটা অনেক সহজ মনে হবে তোমার। সেটা হোয়েন এভার ইট মে বি গ্রামাটিক্যাল পার্ট ইন ইয়ার টেস্ট পার্ট ইংলিশ ফার্স্ট পেপার, দুটো যে কোনো পার্টই হোক, তুমি চিন্তা আমি যে ইংরেজি একটা সেন্টেন্স পড়ছি এটার বাংলা অর্থ আমি বুঝতে পারছি কি না, এটাই সবচেয়ে বড় বিষয়। বাংলা অর্থ তুমি যদি বুঝতে পারো তো যে কোনো ওটাতে গ্রামাটিক্যাল তোমাকে করতে বলুক বা বাংলা অর্থ করতে বলুক বা টেন্স ভয়েস জেনারেশন যেটাই করতে বলুক, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। তো যার জন্য এই যে আমি আই শ্যাল রিমেম্বার ইউ, এই যে সেন্টেন্সটির প্রথমে ট্রাই করো যে বাংলাটা অর্থ কী হতে পারে। তাহলে আই শ্যাল রিমেম্বার, আমি তোমাকে মনে রাখবো বা আমি তোমাকে স্মরণ রাখবো। এটাকেই তুমি বাংলা দিয়ে যদি নেগেটিভ আমি করি তাহলে আমি তোমাকে মনে রাখবো না, কিন্তু না, ওটাতে শুধু নেগেটিভ হলো, আমাকে এমনভাবে নেগেটিভ করতে হবে যেটাকে আমরা ট্রান্সফরমেশন বলি, যে নেগেটিভও হবে তার সঙ্গে অর্থ ঠিক থাকবে। যে কথাটা শুরু থেকে বারবার বলছি, তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো বা মনে রাখবো, এটাকে নেগেটিভ এবং ট্রান্সফার দুটো একসঙ্গে করলে হবে আমি তোমাকে ভুলবো না, আমি তোমাকে ভুলবো না। বা আমরা যেটা আমরা সাধারণত বা আমাদের 21শে ফেব্রুয়ারি গান আমরা তোমাদের ভুলবো না, ঠিক তেমনি উই শ্যাল নেভার ফরগেট ইউ বা উই শ্যাল রিমেম্বার ইউ, একই কথা। তাহলে এখানে আগেরটির মতো দেখি, আই সাবজেক্ট ঠিক থাকবে, তারপর মোডাল ভার্ব বলো বা অক্সিলারি ভার্ব বলো, আই শ্যাল দিলাম, তারপর নেগেটিভের জন্য নট, যেহেতু নেগেটিভ করছে এগুলো একটু হাইলাইট করতেছি আমি একটু, হ্যাঁ, আই শ্যাল নট দিলাম। যখনই আমি বাক্যটা নেগেটিভ করলাম তারপর যে অ্যাডজেক্টিভ আছে বা অ্যাডভার্ব যেটা আছে সেটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। রিমেম্বার আছে, রিমেম্বার মানে স্মরণ রাখা, মনে রাখা, তার বিপরীত হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে হলো কী বলো, ফরগেট, আই শ্যাল নট ফরগেট। দেখো কোন জায়গাটা হচ্ছে চেঞ্জ হলো আর বাকি যেটুকু আছে ঠিক থাকলো। এই যে এটা পরিবর্তে এটা, আর অক্সিলারি ভার্বের পরে নেগেটিভ নট। তো শুরুতে যেগুলো বলে আসছে যে একই জিনিস, অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্বের পর নট বসাবে এবং তার পরপরই যে অ্যাডজেক্টিভটা আছে সেটা অ্যান্টোনিম একটা বিপরীত একটা শব্দ বসালে আমাদের অর্থ ঠিক থাকবে। নটও নাবোধকও হলো, ট্রান্সফরমেশনও হলো। আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল নট ফরগেট ইউ, সেম সেন্টেন্স সেম মিনিং, দ্যাটস দ্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা একটু অন্য নিয়মে একটু চলে যাই। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু রুল বুঝতে পেরেছো যে সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিছু অক্সিলারি ভার্ব, মোডাল ভার্বের সম্মিলিত যে বাক্যগুলো থাকে নেগেটিভ করতে গেলে তাদেরকে আমরা এইভাবে করব। এরকম তো আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা বাসায় নিজেরা কিছু এক্সাম্পল তৈরি করে তোমরা নিজেরা করতে পারবে আশা করি। এরপর আমরা আরেকটা রুলে চলে যাই দেখি। আর যদি কোথাও, হ্যাঁ, আরেকটা রুল হচ্ছে যদি আমার কোনো বাক্যে যদি এম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এই অক্সিলারি ভার্ব বা তোমার মোডাল ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে নট করব, নাবোধক করবো বা ট্রান্সফরমেশন করব। এগুলো যদি না থাকে তো অবশ্যই সেখানে যে ভার্ব থাকবে সে ভার্বটি, সাবজেক্টের পর যে ভার্বটি থাকবে সে ভার্বটি অবশ্যই প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, সে ভার্বটা অবশ্যই পাস্ট টেন্সে থাকতে পারে, সে ভার্বটির সঙ্গে এস বা ইয়েস যুক্ত থাকতে পারে। সেগুলো দিয়ে সেগুলোর সান্নিধ্যে সেগুলোর সাহায্য নিয়ে আমরা নেগেটিভ করব। একটা এক্সাম্পল আমরা দেখি, এটা থাক উপরেগুলো, আচ্ছা উপরেগুলো আশা করি তোমাদের দরকার নেই, কারণ এগুলো দিয়ে যে নেগেটিভ হয় সেটা তোমাদের দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম। এরপর আমরা ওই একটা এক্সাম্পল দিয়ে দেখাই একটু। হি বা কোনো বারবার হি দিচ্ছে, একটু নাম দেই তোমাদের, যে কোনো আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যেটা নাম দিয়ে দেই, রনি। সাধারণত ক্লাসে থাকলে তোমাদের সাথে সরাসরি থাকলে যে কোনো একটা ছাত্রের কাছে আমি নাম জিজ্ঞেস করে তার নামে এখানে বসে দিয়ে দিতাম। যা হোক, রনি ওয়ার্কস ফার্স্ট, এটা নেগেটিভ করব। দেখো এখানে কিন্তু ওই যে তুমি যদি আগের নিয়মে অ্যামিজ আর ওয়াজার খোঁজো এগুলো কিন্তু সেগুলো নাই, এগুলো কিন্তু ওই ভার্বগুলো কিন্তু এখানে পাবে না তুমি। রনের পরই কোনো অ্যামিজ আর ওয়াজার কিচ্ছু নেই, সরাসরি ভার্ব আছে, ভার্বের সঙ্গে এর যুক্ত রয়েছে। এক্ষেত্রে তোমরা তো জানোই, এক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব তখন ভার্বের সাথে এস বা ইয়ার যুক্ত থাকলে আমরা ডাজ নট দিয়ে করব।
যদি ভার্বের এজ যদি না থাকতো, রনির পরিবর্তে যদি প্রেজেন্ট টেন্স থাকতো, তা রনির পরিবর্তে যদি আই থাকতো, ইউ থাকতো, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, তখন এস বা ইয়েস আমরা দিতাম না, তখন সেখানে ডু নট দিয়ে আমরা নেগেটিভ করতাম। তাহলে এখানে রনি থার্ড পারসন যেহেতু ডাজ নট, তাহলে এখানে ওয়াকের এস আর আমরা দিব না, রনি ডাজ নট ওয়াক স্লোলি। এই যে ফার্স্ট রয়েছে, ফার্স্টের অ্যান্টোনিম, ফার্স্ট হচ্ছে দ্রুত, রনি খুব দ্রুত হাঁটে, তাহলে SLOWLY স্লোলি। ফার্স্টের এই জিনিসগুলো হাইলাইট করতেছে, গোল দিচ্ছে, তার মানে এগুলো তোমার হাইলাইট এই জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে। রনি দ্রুত হাঁটে, নেগেটিভ করলাম রনি আস্তে হাঁটে না, দ্যাট মিনস রনি ওয়ার্কস ফাস্ট। আচ্ছা, এইভাবে আর একটা এক্সাম্পল আমরা দিতে পারি। I saw an honest person. দেখো, প্রথমে আমরা দেখলাম যে অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব থাকলে নেগেটিভ কীভাবে করতে হয় সেটা দেখলাম। তারপর যদি সেগুলো না থাকে, ভার্বের যদি প্রেজেন্ট টেন্স থাকে, এস বা ইয়ে যুক্ত থাকে, সেগুলোকে নেগেটিভ করতে লাগবে, সেটা আমরা একটা এক্সাম্পল দেখলাম। এবার দেখি যদি ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে, যেমন আই স, এই যে পাস্ট টেন্স, V2 ভার্বের পাস্ট ফর্ম, আই স অ্যান অনেস্ট পারসন, আমি একজন সৎ ব্যক্তি দেখেছিলাম। এক্ষেত্রে কিন্তু আমাকে ওই একই নিয়মেই নেগেটিভ করতে হবে, কিন্তু বিষয়টি হচ্ছে এখানে আমরা জানি যে পাস্ট টেন্সকে নেগেটিভ করতে গেলে ডিড নট ব্যবহৃত হয়। তাহলে আই ডিড নট, ডিড দিলে তোমরা জানো, ডিড দিলে অবশ্যই ভার্বের যে পাস্ট ফর্ম থাক বা পাস্ট পার্টিসিপাল ফর্ম থাক, সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যায় বা বেস ফর্ম হয়ে যায়। তাহলে আই ডিড নট, সর পরিবর্তে প্রেজেন্ট ফর্ম সি, আই ডিড নট সি অ্যান্ড দিলাম আমি প্রথমে, তুমিও ভুলবশত চট করে অ্যান্ড দিয়ে ফেলবা। তারপর আমি দেখব যে আমার অনেস্টের উচ্চারণ, আবার একটু আর্টিকেলে যাই। এগুলোতে যারা ক্লাস 9-এর ছাত্রছাত্রী তাদের আমি তো বলে দিয়েছি, তাদের কোশ্চেন নম্বর 6, এবং যারা ক্লাস 8-এর তাদের কোশ্চেন নম্বর 11-তে তোমরা এই ধরনের চেঞ্জিং সেন্টেন্স পাবে। যারা JHC পরীক্ষার্থী যারা, তারা কোশ্চেন নম্বর 11-তে, এবং যারা নবম দশম SSC পরীক্ষার্থী তারা কোশ্চেন নম্বর 6-এ এই চেঞ্জিং সেন্টেন্সটি পাবে। তাহলে একটু আর্টিকেলের দিকে যায়। এখানে অনেস্ট এইস যদিও কনসোনেন্ট, কিন্তু যেহেতু এটা ভাওয়েল সাউন্ড, যার জন্য এর ভাওয়েল সাউন্ডের জন্য এটা সামনে আর্টিকেল অ্যান বসেছে। অ্যান্ড আমি আবার এখানে অ্যান দিয়েই দিলাম, দিয়ে অনেস্ট, অ্যান্ড অনেস্টের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ডিসঅনেস্ট দেব। আমার কিন্তু চট করে এটা মাথায় থাকবে না, বা তোমাদেরও থাকবে না কিন্তু, যেখানে অ্যানের পরিবর্তে এবার আমি তো আগে অ্যান তো লিখবে, আমি তো আগে এটা জানছি না যে অনেস্টের পরিবর্তে আমাকে ডিসঅনেস্ট লিখতে হবে। এবার ডিসঅনের আগে ডি আছে, সেটি পরের বিষয়। আমি লিখব আই ডিড নট সি অ্যান ডিসঅনেস্ট পারসন। তারপর তুমি লেখার পর দেখবা যে আমি এখানে অ্যান লেখা ছিল কেন, যে এইস একটা কনসোনেন্ট সাউন্ড, এই কারণে। কিন্তু এখানে আমি অ্যান আর দিব না কেন, কারণ এখানে ডিসঅনেস্ট শুধু অসৎ ব্যক্তি, অনেস্টেরই বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট, সেটা অসৎ ব্যক্তি। যেহেতু ডি আছে, কনসোনেন্ট আছে, শুধু তার আগে আর আর্টিকেলের জন্য অ্যান আর দেওয়ার প্রয়োজন নেই, অ্যান হবে না, সেখানে তখন সঠিক উত্তর হবে এ, আই ডিড নট সি এ ডিসঅনেস্ট পারসন, অর্থাৎ আমি একজন অসৎ লোক দেখিনি। দ্যাট মিন্স আই স এ অনেস্ট পারসন, অ্যান অনেস্ট পারসন, অর্থাৎ আমি একজন সৎ লোক দেখেছি। আর তাও যখন সে নেগেটিভ করব, তখন আমি একজন সৎ লোক দেখেছিলাম, আর নেগেটিভ করলাম আমি একজন অসৎ লোক দেখিনি। অসৎ লোক দেখিনি বলতে আমি কাকে দেখেছিলাম, আমি একজন সৎ লোককে দেখেছিলাম, একই অর্থই হয়ে গেল। এইভাবে তোমরা দুটো জিনিস বারবার খেয়াল রাখবে চেঞ্জিং সেন্টেন্সে, যে সাবজেক্টের পরেই আমার কি রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো রয়েছে কিনা। এগুলো থাকলে তোমার জন্য অনেক সুবিধে, যে এগুলোর পরে তো নট বসিয়ে দিয়ে
অ্যাডজেক্টিভ বা যে অ্যাডভার্ব থাকবে তাকে সিম্পলি চেঞ্জ করে দিয়ে বাকি শেষ অংশটুকু তুমি ওইভাবে বসে দিবে। এবং যদি সেগুলো তুমি কিছু না পাও, তুমি যদি ভার্বের সাবজেক্টের পরে যদি ভার্বের এজ বাই এজ যুক্ত থাকে বা পাস্ট টেন্স থাকে, এজ বাই এজ যুক্ত থাকলে ডাজ নট দিয়ে করবে, বা ভার্ব সাবজেক্ট যদি তোমার প্রেজেন্ট টেন্স বা সাবজেক্ট তোমার পাস্ট টেন্স ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন যদি হয় সেক্ষেত্রে তুমি ডু নট দিয়ে করবে। আর যদি সাবজেক্ট যেটাই থাক, যদি সাবজেক্টের পরে যে ভার্ব, সে ভার্বটা যদি আমার পাস্ট টেন্স হয় তাহলে ডিড নট দিয়ে করব। এইভাবে এটা মাথায় রাখবে। এবং তারপর যেটি যে সবসময় যেটা খুব খেয়াল রাখা প্রয়োজন, নটে তোমরা দিবেই, কিন্তু যেটা বেশি জরুরি সেটা হচ্ছে হলো যে আমরা খেয়াল রাখবো যে অ্যাডজেক্টিভ যেগুলো আছে এগুলো আমাকে চেঞ্জ করা খুব ভালো খেয়াল রাখতে হবে এগুলো অ্যাডজেক্টিভগুলো। যেমন মনে করো এই যে আমি এখানে পাস্ট লিখেছিলাম, এই জায়গায় পাস্টের পূর্বতে স্লোলি, তোমরা এখানে একাধিক দিতে পারো। তোমরা যেখানে যে কোনো জায়গায় একাধিক অ্যান্টোনিম হতে পারে। এখানে স্লোলি যে দিতে হবে তাই না, অনেস্টের পরিবর্তে ডিসঅনেস্ট, এই জিনিসগুলো তোমাকে একটু খেয়াল রাখতে হবে আলাদা করে, যে এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। সামনে আই ঠিক থাকলো, এইটা ঠিক থাকলো, পার্সন ঠিক থাকলো, অ্যাডজেক্টিভ চেঞ্জ হবে, এবং এই যে আম, ইজ, আর, ওয়াজ, আর যেগুলো সেগুলো চেঞ্জ হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের আজকে যেটুকু আমি এগুলো তোমাদের দেখালাম নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়। এখন এখানে কিন্তু তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভও তোমার হয়ে গেল। পরীক্ষায় থাকলে হয়তো এটাই থাকবে, এটি হয়তো দেওয়া থাকবে, AFFIR বা অ্যাফার্মেটিভ পুরোটাই লেখা থাকবে। তুমি আজকে যদিও দেখলে যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ শিখলে, কিন্তু আসলে কিন্তু তোমার দুটা রুলই শেখা হয়ে গেল যে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়। কেননা পরীক্ষা যদি এটাই থাকে প্রশ্নে, রনি ডাজ নট ওয়ার্ক সোলিলি দিয়ে ব্র্যাকেটে দেওয়া থাকলো অ্যাফার্মেটিভ, তা তুমি অবশ্যই নেগেটিভ করতে হবে। ওই একই নিয়মেই এখান থেকে সে আস্তে হাঁটে না, তার মানে সে কি হাঁটে, সে দ্রুত হাঁটে, তাহলে রনি ওয়ার্কস ফাস্ট, ঠিক এখান থেকে না, এটার জন্য আলাদা রুল প্রয়োজন নেই। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যেরকম নিয়ম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে একই নিয়ম। সামনে আমরা এই নেগেটিভ অ্যাফার্মেটিভের যে আরও কিছু ব্যতিক্রম কিছু রুল রয়েছে, যেমন এস না থাকলে কি হবে, মিজার ওয়াজার না থাকলে কি হবে, সেগুলো আমরা আগামী দিন শেখার চেষ্টা করব। স্টিল দেন, গুড বাই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।